বাংলাদেশি ওখানে যারা মুসলমান রয়েছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যায়িত করে বাংলাদেশে পুশব্যাক করার একটা চেষ্টা করছে। তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। গত 55 বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে তারা তাদের পদলেহন করতে করতে এবং মেরুদণ্ড বাঁকা করে নমস্কার করতে করতে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। আমরা গত পরশুদিন যে ঘটনা ঘটল সীমান্তে 2 জন মানুষকে হত্যা করা হলো এবং বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হলো এই 2 জনকে হত্যা করা হয়েছে তারা নাকি অবৈধ অনুপ্রবেশকারী। এইটা বাংলাদেশের আজকে কোনো নতুন চিত্র নয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 2000 মানুষকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে। গড়ে যেটা প্রত্যেক 12 দিনে একজনকে করে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক একটা আইন রয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। ভারত সরকার কোনোভাবেই সেই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। গত 55 বছর ধরে তারা সীমান্ত হত্যাকে জিরোতে নামিয়ে নেয়ার যে আশ্বাস তারা দিয়ে আসছে সেটাকে তারা ভঙ্গ করছে এবং তারা সীমান্তে হত্যার পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে একের পর এক হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে সেটা ঠিক করে দিচ্ছে ভারত। এর থেকে লজ্জা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, 24 পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রপাগান্ডা চালানো হয়েছে, এবং তারা দাবি করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এমনকি সেই ঘটনার জের ধরে তারা আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এই যে এখন যেই ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কি করছেন? মানে আমরা জানতে চাই যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কিনা। মানে বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কিনা এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের যে মিডিয়াগুলো তাদেরকে দেখলে মনে হয় যে গদি মিডিয়ার বাংলাদেশি এক্সটেনশন। মানে এই এত বড় মারাত্মক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ব্যাপারে যে তাদের হাইলাইট করা প্রয়োজন মনে হচ্ছে যে তারা এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তার আগে আপনাদেরকে একটু বলি যে নির্বাচনের পর থেকে সহিংসতায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল জাজিরা। এর মধ্যে কোচবিহারের গোসাইমারিতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য অবজারভার পোস্ট। অন্তত 50 জন মুসলিম সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। কোচবিহারে অন্তত 3টি মসজিদ এবং দার্জিলিং এর জোরপোখরির একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নন্দিনা ও আবুতরা গ্রামে অন্তত 15টি মুসলিম পরিবারে বাড়িঘর ভাঙচুর এবং ভাঙার ঘটনা ঘটেছে। কলকাতা নিউ মার্কেট এলাকায় বিজয় উৎসবের সময় বুলডোজার দিয়ে অনেক মুসলিম মালিকানাধীন দোকান স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মোট প্রায় 34টা এখানে সংবাদ রয়েছে যেগুলো মাত্র 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে নির্বাচন শেষ হওয়ার। তো আপনারা শুধুমাত্র যদি এইটাকে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ ঘটনা বলে মনে করেন তাহলে আপনারা এটা মারাত্মকভাবে ভুল করছেন। এর সাথে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িয়ে আছে। তারা চেষ্টা করছে ওখানে যারা মুসলমান রয়েছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যায়িত করে বাংলাদেশে পুশব্যাক করার একটা চেষ্টা করছে। আপনারা অনেকেই দেখি যে 47 নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে বলবার চেষ্টা করেন এটা দেশভাগ, অমুক তমুক অনেক বয়ান হাজির করবার চেষ্টা করেন। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকান,
তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য 47 আজাদি হয়ে আসছিল, সেখানে কোনো দেশভাগের মতো ঘটনা ঘটে নাই।